নমস্কার, স্বাগত আপনাদের মধ্যরাত ইউটিউব চ্যানেলে। এই আসরে আপনাদের পরিচিত করাবো কিছু অলৌকিক কাহিনীর সাথে। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার, জোর করব না কাউকে। তবে একথা জেনে রাখা ভালো, অবিশ্বাসের পর্দার আড়ালে সত্য কিন্তু কখনো মিথ্যা হয়ে যায় না। মৃত্যু হয় দেহের, আত্মার নয়। আত্মা অবিনশ্বর। ওরা ছিল, ওরা আছে এবং থাকবে গোটা অন্ধকার জুড়ে। অনুভব করতে চান ওদের? জানলা দিয়ে বাইরে তাকাবেন না। পাটা আর একটু টেনে নিন নিজের মধ্যে, খাটের থেকে যেন বেরিয়ে না থাকে। মধ্যরাত। চলুন মূল গল্পে আসা যাক। সেজ পিসেমশাইয়ের খুব শখ ছিল অ্যান্টিক জিনিস সংগ্রহ করার। বাড়িতে থাকতেন খুবই কম সময়ের জন্য। বেশিরভাগ সময়ই ভ্রমণের জন্য বেরিয়ে পড়তেন হেথায় সেথায়। আর ঠিক সাথে করে নিয়ে আসতেন কোনো না কোনো অত্যাশ্চর্য জিনিস। সেবার ফাইনাল পরীক্ষার পর ঘুরে এলাম সেজ পিসির বাড়ি। সাথেই এক প্রকার কান্নাকাটি করে নিয়ে এলাম একটা পুতুল। বলা বাহুল্য, সেটাও পিসেমশাইয়ের সংগ্রহেরই একটা অংশ ছিল। আমার বায়না দেখে তিনি আর না করতে পারেননি। যদিও সেটা একটা পুতুল, তবে অন্যান্য পুতুলের থেকে যেন একটু আলাদা, একবারে জীবন্ত কোনো মূর্তি। হাতখানেক লম্বা পুতুলটা, একটা নীল গাউন জাতীয় ড্রেস পরে আছে। তার চোখের মণিগুলো নীল রঙের, আর পিছনে কালো কোঁকড়ানো চুল হাঁটু ছাপিয়েছে। একবার দেখলে মনে হয় তাকিয়ে থাকি ওর দিকে সর্বদা। পিসমশাই এটাকে জুটিয়েছিল কল্যাণগঞ্জের জমিদার বাড়ি থেকে। তিনি ঘুরতে গিয়ে দেখেন বেশ কিছু পুরানো আসবাবপত্রের সাথে এই পুতুলটাকে বাড়ির এক কোণে পড়ে রয়েছে। সাধারণ অবস্থায় কারো চোখে পড়তো না আবর্জনার স্তূপে পড়ে থাকা পুতুলটাকে, কিন্তু পিসের যেহেতু জহুরির চোখ, ছাদে পায়চারি করতে গিয়েও ওপর থেকে দেখতে পায় পুতুলটাকে। প্রথমে আবর্জনা হিসেবে ধরে নিয়েছিলেন, কিন্তু পরে মন স্থির রাখতে পারেননি। বারবার যেন কি একটা ভাবনা তাকে স্থির থাকতে দেয়নি। তাই আবার গিয়ে ওই স্তূপ থেকে কুড়িয়ে নিয়ে আসেন পুতুলটা। সেটা আনার 3 দিনের মধ্যেই পুতুলটা আমার চোখে পড়ে। ব্যাস, তারপরই ওটা আমার সম্পত্তি। বাড়ি ফিরে আমার পড়ার টেবিলের ওপর ওটাকে সাজিয়ে রাখলাম যত্ন করে। ফাইনাল পরীক্ষা শেষ, অর্থাৎ এখন হাতে অনেক সময়। কিন্তু সন্ধ্যাবেলা চেয়ারে বসে যেই না মাত্র তাকালাম পুতুলটার দিকে, তারপর কি করে যে সব সময় বেরিয়ে যেতে লাগলো আমার হিসাব নেই। দরজার কাছ থেকে মা ডেকে ডেকে ফিরে গেলেও আমার অবস্থার কোনো পরিবর্তন হতো না, যতক্ষণ না কেউ এসে আমাকে ঠেলা দেয়। সেই ঠেলাকে আমি এমনভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করতাম যেন মনে হতো কয়েক দশক ঘুমের পর এইমাত্র জেগে উঠলাম। এই সময় আমাকে এমন নেশায় পেয়েছিল যে আমি কোনোদিনও মাকে ছাড়া ঘুমোইনি। সেই আমি পড়ার ঘরে একা একা ঘুমাতে আরম্ভ করি।
আমার সেই জেদের কাছেও সবাইকে হার মানতে হয়। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল একটা টিকটিক আওয়াজে। প্রথমে কান দেয়নি অতটা, পরে শব্দটা বেড়ে উঠল ধীরে ধীরে। মনে হলো কেউ যেন খুব ছোট ছোট পা ফেলে এদিক থেকে ওদিকে আবার ওদিক থেকে এদিকে পায়চারি করছে। ধীরে ধীরে চোখ খুললাম, দেখলাম টেবিলের ওপর রাখা আমার পুতুলটা আর সেই জায়গায় নেই, বরং সেটা মেঝেতে নেমে এসেছে। হয়তো কোনোভাবে পড়ে গেছে। এভাবে ধীরে ধীরে উঠে গেলাম সেখানে, পুতুলটা তুলে আবার টেবিলে রাখতে গেলাম, কিন্তু তার আগেই সেটা আমার হাত থেকে পড়ে গেল। অস্বাভাবিক ঠান্ডা পুতুলটা, ওটার গায়ে হাত দিতেই যেন আমার শরীরে একটা বিদ্যুতের ন্যায় শিহরণ খেলে গেল। হাতটা আলগা করে দিলাম আমি, পড়ে গেল পুতুলটা। পুতুলটাকে পড়ে যেতে দেখে আমার নিজের যেন ভিতরে ভিতরে কি কষ্টটাই না হলো। সেটাকে আবার তুলে পরম স্নেহে একবার মাথায় হাত বুলিয়ে টেবিলের ওপর রাখলাম। পুতুলটা যেন আমার মুখের দিকে তাকিয়ে একবার আলতো করে হেসে উঠল। প্রথমে একটু অবাক হলাম, তবে তারপর যেন কি একটা ঘোর লেগে গেল আমার। আমিও আবার তাকিয়ে রইলাম তার চোখের দিকে। মনে হলো পুতুলটার নীল চোখগুলো যেন কিছু বলতে চায়। দিন যেতে লাগলো। আমি ঘর থেকে বেরোনো প্রায় বন্ধ করে দিয়েছি। রেজাল্ট বেরিয়েছে, নতুন ক্লাস শুরু হয়েছে, আমার সেদিকে কোনো তৎপরতা নেই। এখন আমি সারাদিনই ঘরে বসে থাকি পুতুলটার দিকে চেয়ে। আমার শরীর আগের থেকে আরো খারাপ হয়ে গিয়েছে। দিনে দিন যেন শুকিয়ে যাচ্ছি আমি। চোখগুলো কোটরের মধ্যে ঢুকে গেছে, চোখের নিচে কালি জমেছে, চুলগুলো হয়েছে উস্কো খুস্কো। ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারেনি। মা বাবা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আমার সাথে কথা বলতে আসে, আমার কি হয়েছে সেটা জানতে চায়, কিন্তু আমার কিছুই ভালো লাগে না। ওদেরকে আমি সহ্য করতে পারি না। আমি শুধু পুতুলটার দিকে তাকিয়ে বসে থাকতে চাই। একদিন ওরা আমাকে সাথে নিয়ে এক মন্দির গেল, পাশেই একটা ছোট কুটির। আমাদের দেখে তার মধ্যে থেকে বেরিয়ে এলেন একজন কৌপিনধারী পুরুষ। আমার সামনে বসে আমায় জিজ্ঞাসা করলেন আমি কি করতে চাই, আমার কি ভালো লাগে, কি ভালো লাগে না। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু তাকিয়েই রইলাম তার দিকে ফ্যাল ফ্যাল করে। এরপর ওই পুরুষ আমায় মন্দির যাওয়ার কথা বলেন। আমি কোনো রকম তর্ক না করে পা বাড়ালাম মন্দিরের সিঁড়িতে। কি হলো জানি না, সিঁড়িতে পা দেওয়া মাত্র ভীষণ তেজের একটা ঝটকা খেয়ে আমি ছিটকে পড়লাম মন্দির চত্বরের বাইরে। মা ছুটে এলেন আমার দিকে, কিন্তু তার আগেই ওই পুরুষ মাকে বাধা দিলেন, হাত তুলে থামতে বললেন। মা আর এলো না আমার কাছে। আঁচলটা মুখের কাছে ঢাকা দিয়ে ডুকরে কেঁদে উঠল। আমার চোখে বোধহয় এখন আগুন জ্বলছে। ওই পুরুষ আমার কাছে আসতেই তার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করলাম। তিনি আমার ঘাড়ের কাছে চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরলেন। যন্ত্রণায় কুকিয়ে উঠলাম আমি। আমাকে টানতে টানতে নিয়ে গেলেন মন্দিরের ভিতরে। মন্দিরে মাতৃমূর্তি দেখে আবার যেন সর্বাঙ্গ জ্বলে গেল। চারিদিকে কেবল আগুন আর আগুন, যেন সর্বগ্রাসী আগুন আমাকে গিলতে চাইছে। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। এরপর থেকে আমি হাতে একখানা তাবিজ দেওয়া লাল ধাকা পরে থাকি, আর সেই পুতুলের কথাও আমার মনে পড়ে না। জানি না কেন,
বাড়িতে আর কখনো দেখিও নি তাকে। নতুন করে স্কুল যেতে আরম্ভ করেছি। একদিন স্কুল থেকে ফেরার পথে আবর্জনার স্তূপের মধ্যে পড়ে থাকতে দেখলাম পুতুলটাকে। হাত বাড়িয়ে নিতে গেলাম, কিন্তু পারলাম না। আমার হাতের তাবিজটা যেন পুরো গরম হয়ে উঠেছে। বাড়ি ফিরে এলাম। পরের দিন আবার স্কুল থেকে ফিরেছি, পথে দেখা পুতুলটার সাথে। অনেকদিন পর আমি মাকে খুব নিশ্চিন্ত দেখলাম। কিছু না বলে চলে এলাম আমার পড়ার ঘরে। ব্যাগের মধ্যে থেকে পুতুলটাকে বের করে রাখলাম টেবিলের ওপর। আবারও হেসে উঠল পুতুলটা। আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম, আবার একইভাবে। আমার হাতে এখন তাবিজটা নেই। ওটাকে আমি বিসর্জন দিয়েছি আজ সকালে। আমার ঠোঁটেও এখন একটা অদ্ভুত হাসি খেলা করছে। গল্পটা এখানেই সমাপ্ত হলো। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরব আবার কোনো নতুন গল্প নিয়ে। মধ্যরাত।